শুভেচ্ছা। বাংলাদেশ সানহে সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই যখন ব্যবসা, জুলাইয়ের মিথ্যা হত্যা মামলা ঘিরে গড়ে উঠেছে চাঁদাবাজির জাল। দিল্লির আক্রমণকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে ক্ষমতাসীন বিজেপি। মাঠ ছাড়তে রাজি নয় ককরোচরা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জুলাই আন্দোলনকে ঘিরে সব ক্ষেত্রের মতো আইনি খাতের বড় ধরনের সংস্কারের চেষ্টা করা হয়েছে। তবে এতে যে শূন্যতা তৈরি হয়েছে সেখানে জায়গা নিয়েছে হাজার হাজার মিথ্যা মামলা। স্বাভাবিক মৃত্যু হয়ে গেছে জুলাইয়ের হত্যা। জুলাই শহীদ হিসেবে গেজেটভুক্তরা দেশে চলে ফিরে বেড়াচ্ছেন, বিদেশে পাড়ি জমাচ্ছেন। জানা গেছে জুলাই হত্যা মামলা হিসেবে পরিচিত বেশিরভাগ মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনেক মামলার এজাহারি সন্দেহের খোরাক যোগায়। একজন বিশিষ্ট সাহিত্যিক এক অপরিচিত গৃহকর্মীর বাড়িতে গিয়ে তাকে গুলি করে মেরেছেন। একজন সাংবাদিক রিকশা চাপা দিয়ে পথচারীকে মেরে ফেলেছেন। এ ধরনের মামলা রয়েছে। আবার অনেক মামলায় বাদীকেই খুঁজে পাননি তদন্তকারী কর্মকর্তারা, তাই বাতিল হয়েছে এসব মামলা। খোদ শেখ হাসিনা প্রধান আসামি এমন একাধিক মামলা বাতিলের সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন অর্থলোভ, রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা, দীর্ঘমেয়াদী রাজনৈতিক সুবিধা আদায় এবং ব্যক্তিগত প্রতিহিংসা এসব মামলা করতে রসদ জুগিয়েছে। তৎকালীন অন্তর্বর্তী সরকার এসব ভুয়া মামলা করতে তো বাধা দেয়নি, বরং কিছু ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছে। ফলে এখন অনেক সঠিক মামলাকে নিয়েও প্রশ্ন তোলা যাচ্ছে। এ ধরনের মামলার ভয় দেখিয়ে তৃণমূল পর্যায়ে কোটি কোটি টাকা চাঁদাবাজির অভিযোগও রয়েছে। তবে এসব ঘটনায় জড়িত বাদীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন অন্তত 110টি মামলা শনাক্ত করা হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিলছে তাদের আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে 2-1টি মামলাও করা হয়েছে। বাকি তথ্য ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। তারা যাচাই করে কঠোর ব্যবস্থা নেবেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন জুলাই হত্যা মামলার অধিকাংশ মামলাই ভুয়া? যদি তাই হয়, এর পেছনে কোন কারণ আছে বলে মনে করেন আপনি? জানান মন্তব্যে। ভারতের 2 কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং অনশনরত মানবাধিকার কর্মী সোনম ওয়াংচুং এর সঙ্গে দেখা করেছেন। এর ঠিক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ির সামনে থেকে আটক বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন জিতেন্দ্র সিং। বিশেষজ্ঞরা বলছেন ভারত সরকার আসলে বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছে। এদিকে সরকারের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পুরোপুরি রাজনৈতিক একটি বিষয়। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত সরকার। তবে কোনো রাজনৈতিক গ্রাউন্ডে আলোচনা হবে না। রাহুল, প্রিয়াঙ্কা সহ বিরোধী নেতাদের আটকের প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে যাকে নিয়ে এত কাণ্ড সেই ধর্মেন্দ্র প্রধান বলেছেন আন্দোলন শুধু বাহানা মাত্র। রাহুল গান্ধী সহ অন্যরা শুধু সংবাদের শিরোনামে হতে চান। এদিকে ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেছেন তাদের দাবি পূরণ না হলে আরও লাখ লাখ মানুষ দিল্লিতে প্রবেশ করবেন। একসময় নির্মূল হওয়া হাম এবারে দেশে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে গত ডিসেম্বর থেকে মে পর্যন্ত 6 মাসে বাংলাদেশে 42,174 জন হামের রোগী শনাক্ত হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ। এছাড়া গত মার্চ থেকে জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা গেছে প্রায় 800 শিশু। কিন্তু হঠাৎ কেন নিয়ন্ত্রণহীন হলো এই মহামারী? জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মূল কারণ বিগত কয়েক বছরের টিকাদানে বড় ধরনের ঘাটতি ও ইমিউনিটি গ্যাপ। একসময় বাংলাদেশে টিকাদানের কভারেজ 100% হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা আশঙ্কাজনকভাবে কমেছে। WHO তথ্য মতে 2025 সালে নিয়মিত টিকাদানের হার মাত্র 59% নেমে আসে। ফলে 95% টিকার কভারেজ না থাকায় হার্ড ইমিউনিটি ভেঙে পড়েছে। আক্রান্তদের বড় অংশই শিশু। হাসপাতালগুলোর গবেষণায় দেখা গেছে আক্রান্ত 80% শিশুই কোনো টিকা পায়নি। এর পেছনে টিকার স্বল্পতা এবং পূর্বে সরকার কর্তৃক টিকা সংগ্রহ পদ্ধতিতে হঠাৎ পরিবর্তন আনাকে দায়ী করছেন ইউনিসেফ। তাদের মতে আগাম সতর্কতা দেওয়া সত্ত্বেও সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। চলতি বছর সরকার বিশেষ ক্যাম্পেইন শুরু করলেও সমন্বয়হীনতার কারণে অন্তত 46 লাখ শিশু টিকাদানের আওতা থেকে বাদ পড়ে গেছে। বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেনের মতে টিকা দেওয়ার পর বা ক্যাম্পেইন সত্ত্বেও এত মৃত্যু নজিরবিহীন।
দ্রুত বাদ পড়া শিশুদের খুঁজে বের করে 2 ডোজ টিকার আওতায় আনতে না পারলে এই প্রাদুর্ভাবের ঝুঁকি কোনোভাবেই থামবে না। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত $3,750 কোটি পৌঁছেছে। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কথা জানিয়েছেন। ইরানে নতুন করে ভারী বোমা বর্ষণ শুরুর পর প্রথমবারের মতো তিনি কংগ্রেসের আইন প্রণেতাদের মুখোমুখি হন। মূলত অজনপ্রিয় এ যুদ্ধ চালিয়ে নিতে জরুরি তহবিল চাইতে সেখানে গিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে জনমত জরিপগুলোই এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন ডেমোক্রেটরা। তারা অজনপ্রিয় এ যুদ্ধের খরচের সঙ্গে জনগণের জীবনযাপন ব্যয়ের সামর্থ্যের বিষয়টি যুক্ত করার চেষ্টা করছেন। এবার শুনে নিচ্ছি বাংলাদেশের বাণিজ্য সংবাদ। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে দেশের ব্যাংকিং ব্যবস্থা বড় আকারের দুর্নীতি ও অর্থ পাচারের প্রধান শিকার হয়েছে। এ সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে দেশের 7টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ। এরপর কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে নামমাত্র জামানতে নামে বেনামে প্রায় 2.25 লাখ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে শিল্প গোষ্ঠীটি। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর 2024-25 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনে এস আলম গ্রুপের বিরুদ্ধে এই অর্থ পাচারের তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে এস গ্রুপ ছদ্মনামে কেস স্টাডি হিসেবে এই তথ্য তুলে ধরে BFIU। পরে সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে এস গ্রুপ ছদ্মনামে যে কেস স্টাডি প্রতিবেদনে দেওয়া হয়েছে সেটি এস আলম গ্রুপ। BFIU এর প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের নামে ব্যাংক লুট আর হুন্ডি ও আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে 4 দেশে এস আলম গ্রুপের অর্থ পাচারের এই ঘটনা বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এক নজিরবিহীন ও পদ্ধতিগত ব্যর্থতার চরম দৃষ্টান্ত। এবার শুনে নিচ্ছি বাংলাদেশের ক্রীড়া সংবাদ। বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলের ড্রেসিং রুমে লিওনেল মেসির দেওয়া অনুপ্রেরণামূলক বক্তব্যের একটি ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এর আগে ভিডিওটির একটি সংক্ষিপ্ত অংশ ছড়িয়ে পড়ার পর মেসির সবকিছু ভুলে যাওয়া মন্তব্য নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। পুরো ভিডিও সামনে আসার পর সেই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপটে স্পষ্ট হয়েছে। মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশ্যে মেসি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, চলো সবাই শান্ত থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা ঠান্ডা রাখা। শুধু খেলায় মনোযোগ দাও, অন্য সবকিছু ভুলে যাও, নিজেদের খেলাটা খেলো। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মেসির এই বক্তব্যের লক্ষ্য ছিল ফাইনালের চাপ ঝেড়ে ফেলে দলের স্বাভাবিক ছন্দে খেলতে উদ্বুদ্ধ করা। ড্রেসিং রুম থেকে মাঠে যাওয়ার পথে খেলোয়াড়দের মধ্যে কৌশলগত আলোচনা চলতেও দেখা যায়। ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্টিনেজের সঙ্গে স্পেনের আক্রমণ ভাগ এবং বিশেষ করে লামিন ইয়ামালকে সামাল দেওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেন। বাংলাদেশ সংবাদ শেষ হলো। ধন্যবাদ।